ক্লাসের শেষে যেটা হচ্ছে বিষয় আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমি একটা সিটি নিব। আর সিটির সিলেবাসটা হচ্ছে আজকের ক্লাস পর্যন্ত থাকবে। আহ অর্থাৎ এর আগে যা পড়াইছি ইভেন আর আজকে যা পড়াবো এই পর্যন্ত হচ্ছে আপনাদের সিটির সিলেবাস। আর আজকে নতুন কিছু পড়াবো না, মার্ক অফ চেইনে ছিলাম, মার্ক অফ চেইনটাই হচ্ছে আজকে আর কি শেষ করব। সো লেটস স্টার্ট। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু কেউ হচ্ছে কনফার্ম জি স্যার, করেন। দেখা যায়। ওকে, সো মার্কভ প্রসেস বা মার্কভ চেইন আসলে কি আমি একটু যদি আবার রিকল করি, যদি এগুলো লাস্ট ক্লাসের জিনিস, যে ফিউচার ডিপেন্ড করে শুধু প্রেজেন্ট স্টেটের উপরে, পাস্টের স্টেটের উপরে আসলে ডিপেন্ড করে না। ফর এক্সাম্পল, পি অফ এক্স এন প্লাস ওয়ান, তার মানে আগামীকালকে কি হবে যদি এন হয় একটা স্টেট, তাহলে সেটা শুধুমাত্র ডিপেন্ড করবে এক্স অফ এন এর উপরে। এর আগে যা আছে এগুলোর উপরে আসলে ডিপেন্ড করে না, তো আমরা এগুলো বাদ দিয়ে দিতে পারি। তো মার্কভ প্রপার্টি আসলে এটাই, যে হচ্ছে এক্স অফ এন এর উপরে বা প্রেজেন্ট স্টেটের উপরে বেস করে নেক্সট স্টেট ক্যালকুলেট হবে। তো এই জন্য মার্কভ কে মেমোরিলেসও বলা হয়, যে যেহেতু সে আগের কোনো কিছু পাস্ট মনে রাখে না, তার মানে সে মেমোরিলেস, শুধু প্রেজেন্টের উপরে বেস করে ফিউচার প্রেডিক্ট করে। এখন দুই টাইপের মার্কভ আছে, আমরা লাস্ট দিন আসলে ম্যাট্রিক্স ট্যাট্রিক্স দেখছিলাম। সো দুই টাইপের মার্কভ প্রসেসের, একটা হচ্ছে ডিসক্রিট টাইম মার্কভ চেইন, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম মার্কভ চেইন। এখন হোয়াট ইজ ডিসক্রিট টাইম মার্কভ চেইন? এটা বলতেছে যে এট ফিক্সড টাইম স্টেপস চেঞ্জেস স্টেট অ্যাট ফিক্সড টাইম স্টেপস। অর্থাৎ ফর এক্সাম্পল ধরেন দুইটা স্টেট আছে, একটা হচ্ছে সানি আর একটা হচ্ছে রেইনি। এইখানে প্রত্যেকটা স্টেপ হচ্ছে দিন, মানে প্রত্যেকটা দিন এক একটা স্টেপ। এবং যেহেতু এই প্রতিদিন একটা করে স্টেপ, মানে আজকের দিন এর উপর প্রেডিক্ট করে কালকে কি হবে সেটা, তো এখানে আসলে কন্টিনিউয়াস কিছু নাই, ফিক্সড একটা দিনের উপরে বেসড করে একটা স্টেট ক্রিয়েট হইতেছে। তো এই জন্য হচ্ছে, এবং এই স্টেট গুলা কি সানি অথবা রেইনি, তাইলে এই সানি রেইনিটা কমপ্লিটলি হচ্ছে একটা দিনের উপরে ডিপেন্ড করতেছে, মানে আজকে সানি হইলে সানিই হবে, আর রেইনি হওয়ার সুযোগ নেই। সো এইটাই হচ্ছে আপনার ডিসক্রিট। তাইলে এখানে একটা এক্সাম্পল যেটা, যে যদি এই ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, এটা হচ্ছে সেই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, যেখানে আসলে লেফটে থাকে হচ্ছে ফ্রম বলতে পারি আমরা, এটাকে অন্য আরেক ভাবেও লেখা যায়। সো লেফটে যদি ফ্রম আর এদিকে যদি টু থাকে, তাইলে হচ্ছে আহ এক নাম্বার পজিশন, যেটা যদি আমরা বলি এটা হচ্ছে জিরোতম স্টেট আর এটা হচ্ছে ওয়ান, তাহলে এই পজিশনটা হচ্ছে জিরো জিরো পজিশন। তাহলে আজকে সানি হইলে মানে ফ্রম জিরো টু জিরো, তাহলে এই দুইটা এই জায়গায় ছেদ করতেছে, তাহলে আজকে সানি হইলে কালকেও সানি হবে, এই প্রবাবিলিটি হচ্ছে 0.8। আবার আজকে ফ্রম, এটা হচ্ছে ফ্রম এবং জিরো, জিরো নাম্বার রো, জিরোতে হচ্ছে সানি আর ওয়ানে হচ্ছে রেইনি, তাইলে এদিকে হচ্ছে রেইনি আর এদিকে হচ্ছে সানি। তাইলে ফ্রম সানি, এদিকে যেহেতু জিরো আর এদিকে হচ্ছে এটা এক নাম্বার কলাম, তাহলে ফ্রম সানি টু রেইনি, এই যে এটা, তাহলে আজকে সানি হইলে কালকে রেইনি হবে, এই প্রবাবিলিটি হচ্ছে 0.2। একইভাবে এই ভ্যালুটা হচ্ছে ফ্রম রেইনি টু সানি, যেহেতু এটা হচ্ছে ওয়ান,
ওয়ান জিরো পজিশন, তাহলে ওয়ানে হচ্ছে রেইনি আর জিরোতে হচ্ছে সানি, তাহলে সেটা হচ্ছে আজকে রেইনি হইলে আগামীকালকে সানি হবে, এই প্রবাবিলিটি 4.4। আর আজকে রেইনি হইলে কালকেও রেইনি হবে, বা ওয়ান ওয়ান পজিশনের প্রবাবিলিটি হচ্ছে 6। তো ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স থেকে আমরা এই ডেটাগুলা পাইছি। তাহলে এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স থেকে আসলে কিছু কোশ্চেনের অ্যান্সার করা যায়, যেমন ইফ টুডে ইজ সানি দেন হোয়াট ইজ প্রবাবিলিটি টুমরো ইজ রেইনি, দ্যাট ইজ আজকে সানি কালকে রেইনি, মানে হচ্ছে এই যে এটা, আজকে সানি কালকে রেইনি, দ্যাট ইজ 0.2। ঠিক আছে। প্রবাবিলিটি অফ রেইনি আফটার 2 days ইফ টুডে ইজ সানি। আচ্ছা, তাহলে আচ্ছা, এখানে একটা জিনিস আসেন, 2 days, তাই না? বলছে প্রবাবিলিটি অফ রেইনি আফটার 2 days ইফ টুডে ইজ সানি, তাহলে আজকে সানি হইলে 2 দিন পরে রেইনি কত হবে, তাই না? তাহলে আগে বুঝতে হবে যে সানি টু রেইনি এটা আসলে কোন ইন্ডেক্সটা বুঝাইতেছে। আহ এটা হচ্ছে এই যে এই পজিশনটা বুঝাইতেছে, তাই না? সানি হইলে কালকে রেইনি হবে, তাহলে এখানে বলছে আজকে সানি হইলে কালকে রেইনি হবে। এখন কালকে বলে নাই, বলছে 2 দিন পরে। ঠিক আছে। এবার আর টুমরো বলে নাই, বলছে 2 দিন পরে, তাহলে এটা কিভাবে বের করতে পারি? তাহলে এইটা বের করতে গেলে আমার জানতে হবে কালকে কি হবে, আবার কালকের উপরে ডিপেন্ড করে আমি বলতে পারবো পরশু দিন কি হবে, তাই না? সো বিষয়টা হচ্ছে এরকম। তো এইখানে জিনিসটাকে আমরা লিখতে পারি এভাবে, ধরেন এক্স দিয়ে বুঝাইতেছি, X1 দিয়ে বুঝাইতেছি টুমরো, তাইলে আজকে কি হবে প্রবাবিলিটি ম্যাট্রিক্স ইনটু হচ্ছে বর্তমান স্টেট, এটা দিয়ে আসবে X1, আবার X2 বাইর করতে গেলে আমার লাগবে প্রবাবিলিটি ইনটু X1। তাহলে এটাকে আবার আমরা লেখা যায়, X1 কে যদি রিপ্লেস করে দেই তাহলে লেখা যায় প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি ইনটু X0। তাহলে এইটাকে আবার লেখা যায় পি স্কোয়ার। তাহলে এখন আমাদের এই কেসে দেখা গেছে, আমাদের এই কেসে আসলে ইনিশিয়াল কোনো স্টেট দেওয়া নাই। ঠিক আছে, ইনিশিয়াল কোনো স্টেট দেওয়া নাই। যদি ইনিশিয়াল স্টেট দেওয়া থাকে তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করব, একটু পরে এক্সাম্পলে আছে ওগুলা, সেটা দেখব। বাট বর্তমানে এই এক্সাম্পলে ইনিশিয়াল কোনো স্টেট দেওয়া নাই, তাহলে আমরা যেটা করতে পারি, আহ ওয়ান ধরে নিতে পারি ইনিশিয়াল স্টেট এটাকে। তাহলে এটার ভ্যালু ওয়ান থাকলে আমার যদি 2 দিন পরে কি হবে প্রবাবিলিটি সেটা বের করতে হয়, তাহলে শুধুমাত্র পি এর স্কোয়ার করলেই চলে আসে। তাহলে পি এর স্কোয়ার কি হবে? পি এর স্কোয়ার যদি বের করতে হয় তাহলে হচ্ছে আমার পি ম্যাট্রিক্স কে 2বার গুণ করতে হবে। তাহলে পি ম্যাট্রিক্সে কি আছে, 0.8, 0.2, এরপর আছে 0.4 ইন্টু 0.6। তাহলে এটা হলো একটা ম্যাট্রিক্স, এবং এর সাথে আবার আমার গুণ করতে হবে এই সেম ম্যাট্রিক্সটাকেই আর একবার। তাহলে যদি করেন তাহলে কি হয় এখানে, আহ ইন্টু 0.8 আর 0.4, 0.2 আর 0.6। আচ্ছা, এখানে লেখাটা একটু ডিফিকাল্ট। তাহলে মূলত হচ্ছে ম্যাট্রিক্স দুইটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, এই ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্সই মাল্টিপ্লিকেশন করবেন তখন আরেকটা ম্যাট্রিক্স পাবেন, তার চারটা ভ্যালু থাকবে। এই চারটা ভ্যালুতে আমরা শুধুমাত্র এই ভ্যালুটা নিয়ে কনসার্নড।
আর বাকিগুলো আমাদের কোনো কনসার্ন না। তাহলে এই, যেহেতু আমাদের বলছে আজকে সানি হইলে রেইনির কি অবস্থা, তাহলে এটা সেটা হচ্ছে শুধুমাত্র এই পজিশনে। তাহলে আমরা পি স্কোয়ার বের করে এইখানে যে ভ্যালুটা থাকবে এটা নিয়েই হচ্ছে আমরা এটাই হবে হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আই থিংক নাই। তাহলে আমরা সামনের দিকে যাই। এবার আসি, হোয়াট ইজ কন্টিনিউয়াস মার্কভ চেইন। তো ডিসক্রিট তো বুঝতে পারছি। কন্টিনিউয়াস মার্কভ চেইনে যেটা হয় সেটা হচ্ছে প্রসেসটা চেঞ্জ হয় ইনস্ট্যান্ট অফ টাইম, ইনস্ট্যান্ট অফ টাইম। আর এখানে প্রবাবিলিটি দেওয়া থাকে না, অর্থাৎ এখানে জেনারেটর ম্যাট্রিক্স দেওয়া থাকে, ঠিক আছে? অর্থাৎ আমরা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স দেখছিলাম, ওইখানে আমাদের প্রবাবিলিটি দেওয়া থাকতো যে হচ্ছে যদি ইনিশিয়াল প্রবাবিলিটি এত হয় আর ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স এত হয়, তাহলে আগামীকাল কি অবস্থা, পরশুদিন কি অবস্থা। তো সেটার উপরে বেস করে আমরা একটা ডিসিশন আসতে পারি যে কিভাবে চেঞ্জ হইতে পারে অবস্থা। কিন্তু কন্টিনিউয়াস মার্কভ চেইনে বলতেছে যে এখানে কোনো প্রবাবিলিটি থাকবে না, এখানে ট্রানজিশন রেট থাকবে, মানে পরিবর্তনের হার। অর্থাৎ এখানে যেহেতু এটা ইনস্ট্যান্ট অফ টাইম, এখানে প্রতিদিন আকারে স্টেট না, এখানে হচ্ছে ধরেন 2 ঘন্টা, 4 ঘন্টা, এর উপরে বেস করে। তাহলে এখানে একটা ট্রানজিশন রেট থাকে, যেটার উপরে বেস করে হচ্ছে একটা জেনারেটর ম্যাট্রিক্স বা যেটাকে রেট ম্যাট্রিক্সও বলে। হ্যাঁ, তাহলে রেট ম্যাট্রিক্স বা জেনারেটর ম্যাট্রিক্স আমাদেরকে আইডিয়া দেয় যে হাউ ফাস্ট দ্য সিস্টেম জাম্পস ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার। তাহলে একটা সিস্টেম কত ফাস্ট একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে জাম্প করতে পারে, সেই আইডিয়াটা আমাদের দেয়। এখন এই জেনারেটর ম্যাট্রিক্সের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ অফ ডায়াগোনাল এলিমেন্টস অলওয়েজ নন নেগেটিভ। আচ্ছা, অফ ডায়াগোনাল এলিমেন্টস কারা? ধরেন 3 বাই 3 একটা ম্যাট্রিক্স আছে, 3 বাই 3 ম্যাট্রিক্সে এটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট, এটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট, এটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট। এই ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া যেই এলিমেন্ট গুলা থাকবে, অর্থাৎ এখানে থাকতে পারে, এরপরে হচ্ছে এখানে থাকতে পারে, এইখানে আছে, ঠিক আছে, এখানে আছে, সে এই সবগুলা এলিমেন্ট হচ্ছে অফ ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এই এলিমেন্ট গুলা সবসময় পজিটিভ হইতে হবে, পজিটিভ হইতে হবে, নেগেটিভ হওয়া যাবে না। কিন্তু ডায়াগোনাল এলিমেন্ট নেগেটিভ হইতে পারে, ঠিক আছে? কিভাবে ডায়াগোনাল এলিমেন্ট ক্যালকুলেট করতে হবে সেটাতে আসতেছি, তার আগে আরেকটা যেটা কন্ডিশন, এই জেনারেটর ম্যাট্রিক্সের যেটা বৈশিষ্ট্য, এটা না হইলে হবে না, সেটা হচ্ছে ইচ রো মাস্ট সাম টু জিরো। তার মানে এই তিনটা ভ্যালু যোগ করলে জিরো হইতে হবে, এই তিনটা ভ্যালু যোগ করলে জিরো হইতে হবে। আমরা কিন্তু এর আগে ট্রানজিশন প্রবাবিলিটিতে দেখছিলাম ওগুলা স্টকাস্টিক হয়। সো স্টকাস্টিক কি? স্টকাস্টিক হচ্ছে আমাদের রো কে সাম করলে সেটা প্রবাবিলিটি এন্ডেড আপ উইথ ওয়ান, মানে ওয়ানে এন্ড হয়, যে যোগ করলে ওয়ান হবে। কিন্তু এখানে জেনারেটর ম্যাট্রিক্সে যেটা কন্টিনিউয়াস মার্কভে আসে, সেটাতে হচ্ছে আমাদের সাম হবে জিরো। ফর এক্সাম্পল, এখানে দেখেন একটা নেটওয়ার্ক নোড আছে, যেটা যেখানে বলা হইতেছে জিরোতে আইডেল, ওয়ানে বিজি, টুতে ফেইল্ড, তিনটা স্টেটাস, এবং কিছু রেট দেওয়া আছে। আমরা জানি যে এখানে হচ্ছে প্রবাবিলিটি দেওয়া থাকে না, এখানে দেওয়া থাকে রেট। রেটটা কি? যে আইডেল থাকলে বিজি হওয়ার ট্রানজিশন রেট হচ্ছে 2, বিজি থাকলে আইডেল হওয়ার ট্রানজিশন রেট হচ্ছে 1, বিজি থাকলে ফেইল্ড হওয়ার 0.5, আর ফেইল্ড থাকলে আইডেল হওয়ার 0.2। তাহলে আমাদের যেটা করতে হবে, জেনারেটর ম্যাট্রিক্স ফাইন্ড আউট করতে হবে। তাহলে জেনারেটর ম্যাট্রিক্স ফাইন্ড আউট করতে হলে ফার্স্টে হচ্ছে আমাদের এই ইন্ডেক্স গুলা বসাইতে হবে। তাহলে এই ইন্ডেক্স গুলা কি কি? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। তাহলে 0 1 ইন্ডেক্সে হচ্ছে 2 বসবে, এরপর হচ্ছে 1, এই যে এখান থেকে আমি ডেটা পাচ্ছি। আর আইডেলে হচ্ছে 0 1 0তে বসবে 1, তারপরে হচ্ছে 1 2, 1 2তে বসবে 0.5, আর টুতে 2 0তে বসবে 0.2। তাহলে এই ভ্যালুগুলো আমরা হচ্ছে বসাই দিব।
তাহলে যদি এই ভ্যালুগুলো বসাই তাহলে 0 1, 0 1 পজিশন কোথায়? এইটা হচ্ছে আমার 0 রো, এবং এটা হচ্ছে আমার 1 কলাম, এই যে এটা হচ্ছে 0 1 পজিশন, এখানে 2 বসবে। এরপরে 1 0, 1 0 কোনটা? 1 নাম্বার রো, এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে 0 নাম্বার কলাম, তাহলে এই পজিশনে ভ্যালুটা বসবে। 1 2, 1 2 কোনটা? 1 নাম্বার রো, 2 নাম্বার কলাম এটা। আর একটা ভ্যালু কোনটা? 2 0, 2 নাম্বার রো এবং 0 নাম্বার কলাম, তাহলে এই চারটা ভ্যালু আমরা বসাই দিব। এখন আপনার মনে কোশ্চেন হয়তো আসতে পারে যে স্যার এই জিরো কই থেকে আসলো? তাহলে জিরো হচ্ছে যখন, মানে আমরা হচ্ছে ফার্স্টে কি করব? অফ ডায়াগোনাল, ডায়াগোনাল যারা না তাদেরকে ফিল আপ করবো, ঠিক আছে? তাহলে ডায়াগোনাল যারা না তাদেরকে তো ফিল আপ করছি, বাট স্টিল দুইটা পজিশনে ভ্যালু নাই, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, সো এখানে কি বসবে? এইখানে তখন জিরো বসবে। যদি কোনোটার ট্রানজিশন রেট না দেওয়া থাকে তাহলে ইউ মাস্ট টেক ইট অ্যাজ আ জিরো। দেন এইখানে হচ্ছে আপনার তখন জিরো বসাই দিতে হবে। তাহলে জিরো বসানোর পরে এখন আমার বাকি আছে কি? ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এবার ডায়াগোনাল এলিমেন্ট আমরা কিভাবে ফিল আপ করব? তাহলে আমরা জানি যে ইচ রো, ইচ রো সাম মাস্ট বি জিরো। তাহলে এই রোর সাম হইতে হবে কি? জিরো। এখানে আছে 2, এখানে আছে 0, তাহলে 0 আর 2 ক্যালকুলেট করলে 2। তাহলে জিরো বানাইতে গেলে আমার এখানে দিতে হবে -2, ঠিক আছে? এরপরে এইখানে আছে 1 আর 0.5, তাহলে এখানে জিরো বানাইতে গেলে এখানে দিতে হবে -1.5। সিমিলারলি এইখানে দিতে হবে -0.2, -0.2। তাহলে আমি যদি এইভাবে ভ্যালুগুলো বসাই তাইলে আমার হচ্ছে একটা জেনারেটর ম্যাট্রিক্স ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে ওই যে সেকেন্ড শর্ত অনুযায়ী আমরা ক্যালকুলেট করে বসাই দিব, তাইলে আমাদের জেনারেটর ম্যাট্রিক্স আমরা পাবো। এখন জেনারেটর ম্যাট্রিক্স আমরা পাইলাম, এখন এখান থেকে আসলে কিভাবে কোশ্চেন আসতে পারে? ধরেন বলা আছে যে একটা স্টেট আছে 0 ওয়ার্কিং আর 1-এ হচ্ছে ফেইলড, এবং ফেইলিয়ারের একটা রেট দেওয়া আছে, এখানে প্রবাবিলিটি দেওয়া থাকে না, আবারও বলতেছি, রেট দেওয়া থাকে। মেসেজ দিচ্ছেন কে? আহ, আচ্ছা, আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিতে দিতে থাকেন চ্যাট বক্সে। আচ্ছা, সো যেখানে ছিলাম, যে মেশিন কন্ডিশনস হচ্ছে স্টেটস, আমাকে কি শোনা যাচ্ছে বাই দ্য ওয়ে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সো যেখানে ছিলাম যে মেশিন ওয়ার্কিং কন্ডিশনে জিরোতে আছে ওয়ার্কিং আর 1-এ হচ্ছে ফেলিয়ার রেট দেওয়া আছে, এবং আমার জেনারেটর ম্যাট্রিক্স দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে ওই যে ওইভাবে ক্যালকুলেট করবেন ভ্যালু, অ্যাটলিস্ট হয় ক্যালকুলেট করার জন্য যা লাগবে তা দেওয়া থাকবে, অথবা জেনারেটর ম্যাট্রিক্সই দেওয়া থাকবে। এখন এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন ধরেন আসছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য মেশিন ডাজ নট ফেইল ইন 2 আওয়ার্স? এইখানে এই কোশ্চেন 1 নাম্বারটা আর হচ্ছে এই কোশ্চেন 3 নাম্বারটা সেম, ঠিক আছে? জাস্ট দুইভাবে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য মেশিন ডাজেন্ট ফেইল ইন 2 আওয়ার্স। তার মানে দুই দুই আওয়ার্সে হচ্ছে সে ফেইল থাকবে না। আহ, আর থার্ড কোশ্চেনে কি বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিস্টেম স্টেজ ইন স্টেট জিরো ফর মোর দেন 2 টাইম ইউনিটস। তাহলে 2 ঘন্টায় কোনো ফেইল হবে না, অথবা দুই দুই ঘন্টা 2 ঘন্টার বেশি হচ্ছে জিরোতে থাকবে। জিরোতে কি ছিল? জিরোতে ছিল ওয়ার্কিং, বা 2 ঘন্টার বেশি সচল থাকবে, বিষয়টা হচ্ছে একই, ঠিক আছে? সো দুইভাবেই কোশ্চেনটা আসতে পারে। তাহলে এখানে এটা কি করতে হবে? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন বের করতে হবে। তাহলে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন যেটা বলে যে হচ্ছে e⁻⁻ -λt। তো ল্যামডার ভ্যালু দেওয়া আছে 0.5, আর টাইম ইউনিট কত? টাইম ইউনিট হচ্ছে 2। তাহলে এটা দিলে আমি এখান থেকে বের করতে পারবো যে আসলে দুই 2 ঘন্টায় ফেল করবে না, বা 2 ঘন্টার বেশি ওয়ার্কিং থাকবে, সেটার অ্যান্সার। এখন আরেকটা কোশ্চেন এখান থেকে যেটা আসতে পারে, ধরেন বলা আছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিস্টেম লিভস স্টেট জিরো উইদিন 1 টাইম ইউনিট? আচ্ছা, তার মানে বলা হয়েছে যে স্টেট জিরো লিভ করবে, মানে ওয়ার্কিং থাকবে না, ফেইলে চলে যাবে, ঠিক আছে?
ওয়ার্কিং থাকবে না ওয়ান টাইম ইউনিটের ভিতরে। তাহলে আমার যেটা বের করতে হবে, এই যে এখানে টি এর ভ্যালু কত, ওয়ান। টি এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে আমি ইনটু ওয়ান দিয়ে ফার্স্টে বের করব যে ওয়ার্কিং থাকবে সেইটা কতটুক, সেটা হচ্ছে এই যে এইটুক, একটু আগের ওই ম্যাথটাই। আর তাইলে ওয়ার্কিং থাকবে না সেটা কতটুক হবে, ওয়ান থেকে বাদ দিলে যেটা আসবে ওইটাই হচ্ছে ওয়ার্কিং থাকবে না তার ভ্যালু। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন, যেটা ইফ দ্য সিস্টেম ইজ ইন স্টেট জিরো, হোয়াট ইজ দ্য, আচ্ছা একটা সেকেন্ড, জাস্ট মিনিট। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। যেখানে ছিলাম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিস্টেম স্টেজ ইন স্টেট জিরো ফর মোর দেন টু টাইম ইউনিটস? ও আচ্ছা, এটা তো বলছি, কইছিলাম জানো এখানে, আহ এটা, সরি, 2 নম্বর কোশ্চেন। সো ইফ দ্য সিস্টেম ইজ ইন স্টেট জিরো, হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ হোল্ডিং টাইম টি? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা ইয়া কেটে দিয়েন, এখানে হচ্ছে টি হবে, হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক বা টাইপিং ইস্যু। তো এখানে আমার বলা হয়েছে ইফ দ্য সিস্টেম ইজ ইন স্টেট জিরো, তার মানে আমার সিস্টেম জিরোতে থাকবে, এবং হোল্ডিং টাইম, হোল্ডিং মানে কি, সে জিরোতে আছে, জিরোতেই থাকবে, এটাই হচ্ছে হোল্ডিং টাইম। তাহলে আমার যেটা বের করতে হবে আসলে জেনারেটর ম্যাট্রিক্স থেকে কিউ জিরো জিরোর ভ্যালু বের করতে হবে। হোল্ডিং টাইমের কথা বলতেছে, যে হোল্ড করতেছে স্টেটটাকে, কোন স্টেটটাকে, জিরো স্টেটটাকে। তাহলে আমার কিউ জিরো জিরোতে ভ্যালু ছিল কি, সেটাই হচ্ছে আমার অ্যান্সার হবে, ঠিক আছে। কিউ জিরো জিরোতে আমার ভ্যালু ছিল ম্যাট্রিক্সে এই যে -0.5। তাহলে হোল্ডিং হোল্ডিং টাইম হচ্ছে 0.5, যেটা হচ্ছে আসলে আমাদের ট্রানজিশন রেটের সমান, বাট নেগেটিভ। তাহলে আমরা আসলে প্রপোর্শনাল বলতে পারি, এক্সপোনেনশিয়াল 0.5। এনিওয়েজ, সো এখানে একটা কোশ্চেন আছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিস্টেম স্টেজ ইন স্টেট ওয়ান ফর মোর দেন থ্রি টাইম ইউনিটস। তাহলে থ্রি টাইম ইউনিটস এর বেশি হচ্ছে স্টেট ওয়ানে থাকবে, তাই না? স্টেট ওয়ানে, তাইলে আগে দেখতে হবে স্টেট ওয়ানের রেট কত, ট্রানজিশন রেট। স্টেট ওয়ানের জন্য আমার আহ, এখানে হচ্ছে আমার স্টেট ওয়ানের জন্য, আচ্ছা, একটা জিনিস যেটা আপনারা একটু নোট করেন এখানে, এই এই যেই 6 নম্বর কোশ্চেনটা, এই 6 নম্বর কোশ্চেনের জন্য ম্যাট্রিক্স এটা না, ঠিক আছে। এটা হচ্ছে এখানে নাই আর কি। এই 6 নম্বর কোশ্চেনের যে ম্যাট্রিক্সটা, এটা এটা না, কনফিউজ হয়েন না আবার। আহ, তাইলে আমার হচ্ছে যেটা করতে হবে, ওইটার জন্য ম্যাট্রিক্স আলাদা দেওয়া থাকবে। মূলত হচ্ছে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে প্রবাবিলিটি দ্যাট দ্য সিস্টেম স্টেজ, ওই যে হোল্ডিং, হোল্ডিং এর মতোই সেম, স্টেজ ইন স্টেট ওয়ান। তাহলে স্টেজ ইন স্টেট ওয়ান মানে কিউ ওয়ান ওয়ান এর ভ্যালু বের করতে হবে। তাহলে কিউ ওয়ান ওয়ান এর ভ্যালু কত, কিউ ওয়ান ওয়ান এর ভ্যালু হচ্ছে -0.3। এবং আমার কি -0.3, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ট্রানজিশন রেট। এখন রেটকে আমরা আবার নেগেটিভ লিখতে পারি না, সো আমরা আসলে এটা নিব পজিটিভ। তাহলে পজিটিভ নেওয়ার পরে আমাদের সূত্র ছিল e⁻⁻ তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে 0.3। আর কত ইউনিট স্টে করবে, থ্রি টাইম ইউনিট। তাহলে থ্রি টাইম ইউনিট স্টে করলে থ্রি বসাইলে ভ্যালু আসবে এটা। তাহলে যদি বলা হয় স্টে করবে না ওয়ান মানে, তাহলে সেটা কত হবে, ওয়ান থেকে বাদ দিয়ে দিবেন, তাহলে ওইটাই হবে অ্যান্সার। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, সো এই পর্যন্ত যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা ডিসক্রিট আর কন্টিনিউয়াসের কিছু পার্থক্য দেখার চেষ্টা করি। যে হোয়াট হ্যাপেন্স, তাহলে ডিসক্রিট আসলে কি বলে, যে নেক্সট স্টেপে কি হবে, আর কন্টিনিউয়াস বলে হচ্ছে নেক্সট ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্টলি 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর কি হবে।
এখানে কোনো স্টেট মানে এরকম নাই যে হচ্ছে ওয়ার্কিং আছে একটু পরে ফেল করছে, আর ওইখানে কি একটা পুরা দিন, আজকে রেইনি কালকে। ইউজের প্রবাবিলিটি ইউজ করে, এখানে রেট ইউজ করে, ফিক্সড ইন্টারভালস, র্যান্ডম টাইম হইতে পারে, ইন্টারভাল ফিক্স না। কারণ আজকে একদিন মানে কমপ্লিট একদিন, কালকে একদিন, পরশু একদিন, এখানে কোনো চেঞ্জ নেই। বাট এটা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর এগুলো চেঞ্জেস আসতে পারে। আরো যদি আমরা বিভিন্ন অ্যাসপেক্টের থেকে চিন্তা করি, যেমন টাইম ইউনিটের ক্ষেত্রে হচ্ছে সেটা 0, 1, 2, এখানে কন্টিনিউয়াস হচ্ছে 0 হচ্ছে বেশি পজিটিভ হইতে হবে। ডিসক্রিট কন্টিনিউয়াস কাউন্ট অর কাউন্টেবল ট্রানজিশন প্রবাবিলিটি রেট রিপ্রেজেন্টেশন হচ্ছে টিপিএম, এখানে হচ্ছে জেনারেটর রেট ম্যাট্রিক্স, এক্সাম্পল মডেল হচ্ছে মার্কভ চেইন, আর এখানে হচ্ছে কন্টিনিউয়াস মার্কভ প্রসেস কিউতে ইউজ হয়। আর এগুলো নেটওয়ার্ক ট্রাফিক, পপুলেশন গ্রোথ, এই টাইপের প্রবলেম সলভিং এ ইউজ হয়। আচ্ছা, সো আমরা আসলে দেখলাম যে প্রথমে আমরা দেখছি কি, প্রথমে দেখছি আমরা হচ্ছে মার্কভ ডিসক্রিট, এরপরে আমরা দেখছি কন্টিনিউয়াস। এখন ডিসক্রিট মার্কভের উপরে বেস করে একটা মডেল আছে বা একটা ইকুয়েশন আছে যেটাকে বলা হয় চ্যাপম্যান কলমো কলমোগরফ ইকুয়েশন। আমার আহ, মানে উচ্চারণটা এরকম আর কি, চ্যাপম্যান কলমোগ্রফ ইকুয়েশন। সো আমরা হচ্ছে এখানে এই পার্টটা দেখতেছি না, ঠিক আছে, এটা আপনি বাদ দিতে পারেন। ডিফারেন্সিয়াল এটা দরকার নাই, বাকি তিনটা দেখবো আর কি। ওকে, সো এখন এই চ্যাপম্যান কলমোগ্রভ আসলে দুইজনের নাম। একজন হচ্ছে এই যে সিডনি চ্যাপম্যান, আর একজন হচ্ছে খুব সম্ভবত ইনি হ্যাঁ ইনি ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান ছিলেন, আর এই যে ইনি রাশিয়ান ম্যাথমেটিশিয়ান। সো ওদের নাম, ওরাই হচ্ছে এটা ইন্ট্রোডিউস করে, তাহলে ওদের নামের উপরে বেস করে হচ্ছে আসলে ইন্ডিপেন্ডেন্টলি ওরাই হচ্ছে এটা করে এখানে। ওদের নামের উপরেই হচ্ছে এই ইকুয়েশনটা আসছে। সো আমাকে কি শুনতে পাচ্ছেন? আহ একটু কনফার্ম করেন। জি স্যার। আচ্ছা, জি আমি স্যার, শুনতে পাচ্ছি। আমার মিটিংটা হয়তো বা 8 মিনিট চলবে, 8 মিনিট পরে যখন এটা কেটে যাবে তখন হচ্ছে আপনারা আবার সেম লিঙ্কেই জয়েন করবেন, ঠিক আছে? সেম লিঙ্ক দিয়েই জয়েন করতে পারবেন, যদি আর কি কন্টেন্ট শেষ না করতে পারি। আচ্ছা, সো চ্যাপম্যান কলমোগ্রভ ইকুয়েশন যেটা বলে যে আহ, দেখেন, পি অফ আই যে m+1, এটা কি লাস্ট দিন আমরা এটার ব্যাপারে দেখছিলাম যে আই থেকে যেতে যাবে এবং টাইম ইউনিট হচ্ছে m+n। তাইলে এইটাকে এই ইকুয়েশনটা যেটা বলে যে, তাইলে এই জিনিসটাকে এইভাবে চিন্তা না করে, বা এইটার ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে আই থেকে কে তে যাওয়া এবং কে থেকে আবার যেতে যাওয়া। মানে ধরেন এটা হচ্ছে আই, আপনার যাইতে হবে হচ্ছে আহ জে তে, তাহলে এটা হচ্ছে জে আর এটা হচ্ছে আই। এটা হচ্ছে একটা ওয়ে। সে বলতেছে যে এটার ইকুইভ্যালেন্ট হবে তুমি অন্য একটা জায়গায় যাও, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট একটা পজিশন নাও কে, এবং এই কে থেকে আবার হচ্ছে তুমি জে এর দিকে যাত্রা করো। সো এই দুইটা একই মিনিং হোল্ড করে বা ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে এটাই হচ্ছে চ্যাপম্যান কলমোগ্রফ ইকুয়েশন, যে কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট মার্কভ চেইন গোস ফ্রম স্টেট আই টু জে in m+n step is equivalent to the probability of reaching intermediary state k in m step and from k to j in n step। তাহলে স্টেপ সংখ্যা হচ্ছে m+n। এখন এটাই হচ্ছে, আমরা যদি একটু প্রুফটা দেখি তাহলে হচ্ছে আরো ভালোভাবে বুঝতে পারবো। সো প্রুফটা দেখার জন্য যেটা আমাদের ফার্স্টে বুঝতে হবে যে এটা কিন্তু ডিসক্রিট। তাহলে আমরা জানি যে এন স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি কি বলে। এন স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি বলে যে এই জিনিসটাকে আমরা লাস্ট দিন আমি এটা দেখাইছিলাম বোর্ডে, যে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ আই থেকে যেতে যাওয়া এবং টাইম ইউনিট কত হবে, এটা হচ্ছে আমার n+1, মানে হচ্ছে ফাইনাল টাইম, আর এটা হচ্ছে স্টার্টিং টাইম। তাহলে মাইনাস ফাইনাল টাইম থেকে মাইনাস করলে স্টার্টিং টাইম থাকে হচ্ছে আমার এন, তাহলে স্টেপ হচ্ছে এন। তাহলে এন
স্টেপে আমার হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি আই থেকে যেতে ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। ওকে, তাইলে সিমিলারলি তাইলে আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু লেখার চেষ্টা করি এইভাবে, এই ফরম্যাটে, তাইলে কিভাবে লেখা যায়? তাহলে লেখা যায় এইভাবে যে এম প্লাস এন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কারণ এখানে অনেক সাউন্ড তো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, আচ্ছা, ফুললি ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আসলে আমি ডিপার্টমেন্টে বসে ক্লাস নিতেছি। এনিওয়েজ, তাইলে হচ্ছে এম প্লাস এন, এটা হচ্ছে আমার ফাইনাল টাইম আর এটা হচ্ছে আমার স্টার্টিং টাইম। তাহলে এম প্লাস এন মাইনাস জিরো, তাহলে কি হয়? এম প্লাস এনই থাকে, ঠিক আছে। আর কই থেকে কই গেছি? আই থেকে যেতে। এটা হচ্ছে আসলে এই যে এই পার্টটা, আমরা হচ্ছে এই ইকুয়েশনটাকে এইভাবে লিখবো প্রমাণের স্বার্থে। আর এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে এই যে এই দুইটা পার্ট, একটা হচ্ছে আই থেকে কে তে যাবে এবং টাইম স্টেপ হচ্ছে এম। তাইলে এম মাইনাস জিরো ইজ এম। আর এইখানে হচ্ছে এম থেকে এম প্লাস এন, মানে এম প্লাস এন থেকে যদি আমি এম বাদ দিই তাইলে হচ্ছে আমার থাকে হচ্ছে এন। তাহলে এন স্টেপে হচ্ছে কে থেকে যেতে গেছে। তাহলে এন স্টেপে কে থেকে যে, আর আই থেকে কে তে এম স্টেপ, তাহলে এই দুইটা আবার সামেশন করলে আমার এম প্লাস এন স্টেপে আই থেকে কে কে থেকে যেতে যাওয়া যায়। তাহলে এই এই লাইনটাই হচ্ছে আমরা ফার্স্টে এভাবে লিখবো। তাহলে এবার আমাদের তাহলে প্রুফ করতে হবে। প্রুফে আসি। তাহলে আমার কি প্রুফ করতে হবে? আহ এই পার্টটা থেকে যদি আমরা এই পার্টটায় পৌঁছাইতে পারি তাইলেই আসলে প্রুফ করা হয়ে যাবে এই ইকুয়েশনটা। তাইলে ফার্স্টে আমরা যেটা করব, তাহলে এখানে আমার হচ্ছে ফার্স্টে আমরা লেফট সাইডের টার্মটাই লিখছি, এখানে যেটা লেখা ছিল এটাই লেখা হয়েছে। এবং এখানে এটা লেখার পরে হচ্ছে আমরা এম প্লাস এন হচ্ছে জে, জে তম স্টেপ। তাহলে আমার যাইতে হবে আই থেকে যেতে, এবং আমার এখানে এই এম প্লাস এন যদি জে হয় তাহলে তার আগের স্টেপটা কি হবে? তার আগের স্টেপটা হচ্ছে আমার ইন্টারমিডিয়ারি স্টেপ, বা হচ্ছে যেটাকে আমরা বলতেছিলাম কে, কে তম স্টেপ, ঠিক আছে। তাইলে আমি যদি এটাকে এভাবে লিখি যে এম প্লাস এন এর আগের স্টেপ হচ্ছে এম এবং এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়ারি কে, তাহলে মানে হচ্ছে, তাহলে আমি এইখানে এই লাইনটাকেই আমি আবার কি করে লিখতে পারি? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেপ, এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে ফাইনাল। এবং এইখানে আমরা হচ্ছে সেই থিওরামটা ইউজ করতে পারি। এই থিওরামটা এখানে কি বলতেছে যে রাইট সাইডে যেটা থাকে এটা হচ্ছে নিচে যায়, আর উপরেরটা হচ্ছে ইন্টারসেকশন আকারে বা একসাথে বসে যায়। তাহলে এইখানে আমার রাইট সাইডে কি আছে বারের? এইটা। তাহলে এইটার প্রবাবিলিটি বসবে নিচে, যে এটা নিচে বসাইলাম। আর উপরে কি বসবে? দুইটার ইউনিয়ন বা একসাথে হয়ে প্রবাবিলিটি আর কি। তাহলে এইটা এবং প্লাস হচ্ছে এটা একসাথে প্রবাবিলিটি আকারে বসে যাবে। ওকে, তাহলে এইটুক আসার পরে আমরা হচ্ছে জোর করে একটা জিনিস ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে আমাদের প্রমাণের জন্য। সেটা হচ্ছে আমরা এই পার্টটা, অর্থাৎ এই যে যেই পার্টটা এই যে এখানে ছিল, এইটা হচ্ছে আমরা জোর করে নিচেও নিব আর উপরেও নিব, ঠিক আছে। এই যে এখানেও নিছি এখানেও নিছি, কেন নিছি সেটাতে আসতেছি। এটাতে নেওয়ার কারণ হচ্ছে আমাদের এই সূত্রর সাথে ম্যাচ করা। তাহলে আমরা যদি উপরে নিচে এইভাবে লিখতে পারি তাহলে এইটুক আবার সূত্রতে পড়ে। তাহলে এইটুক কোন সূত্রতে পড়ে? এই যে নিচে যেটা থাকে সেটা রাইট সাইডে, মানে রিভার্স থিওরাম আর কি, রাইট সাইডে। আর উপরে কি বসে? উপরে বসে হচ্ছে লেফট সাইডে বসে হচ্ছে এই যে এইটা। তাহলে লেফট সাইডে আমরা এটা বসাইলাম আর রাইট সাইডে হচ্ছে এটা। তাহলে এটা গেল আমার এই এই সাইডের পার্ট। আর এই সাইডের পার্টে কি হবে? এই যে নিচে যেটা বসবে সেটা হচ্ছে আমরা এই যে দাগের, এই দাগের রাইট সাইডে লিখবো। আর লেফট সাইডে বসবে হচ্ছে বাকি পার্টটা। তাহলে এটা এই পাশে বসাই দিলাম। এখন যেটা হচ্ছে সেই ডিসক্রিট মার্কভের প্রপার্টি অনুযায়ী কি বলতেছিল যে আগামীকাল শুধুমাত্র আজকের উপরে ডিপেন্ড করে, প্রিভিয়াস কোনো ডেটার উপরে ডিপেন্ড করে না। তাইলে আমরা এক্স এম প্লাস ওয়ান, এটা শুধুমাত্র এক্স এম এর উপরে ডিপেন্ড করবে। এই এর আগে যা আছে এগুলোর উপরে ডিপেন্ড করে না, তাইলে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি।
তাহলে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে হচ্ছে আমাদের এইটুক আর এইটুক। তাহলে এইটুক আর এইটুক যদি থাকে, আহ অর্থাৎ এই যে এই লাইনটা, তাহলে এই লাইনটাকে আবার হচ্ছে আমরা সেই আগের রুলস অনুযায়ী লিখতে পারি যে কে থেকে জে তে যাইতেছে টাইম স্টেপ হচ্ছে m+1 n-n, তাইলে থাকে হচ্ছে -m, থাকে হচ্ছে n। আর রাইট সাইডে কি আছে, আই থেকে কে তে যাইতেছে টাইম স্টেপ হচ্ছে m-0 বা m। তাহলে এইটাই সেই আমাদের চ্যাপম্যান কলমোগরফের ইকুয়েশন, যেটা হচ্ছে আমরা প্রুফ করলাম। আহ এবং এটা অবশ্যই mn হচ্ছে 0-র চেয়ে বড় হইতে হবে। আচ্ছা, মিটিংটা এখনই মনে হয় এন্ড হয়ে যাবে, আপনারা হচ্ছে আবার সেম লিঙ্কে জয়েন করে যাবেন। তাহলে আমরা এটাই হচ্ছে প্রুফ করলাম যে এখান থেকে কিভাবে হচ্ছে এটাই আসা যায়, এবং এটাই ছিল আমাদের সেই অ্যাকচুয়াল সূত্রের প্রুফটা। এটা থেকে আমরা এটাই আসছি এবং এটা থেকে আমরা পরে হতে পারে এটাতে আসছি। তাহলে এই পরীক্ষায় আসলে জাস্ট এই কয়টা লাইন হচ্ছে, এই কয়টা লাইন লিখলেই হচ্ছে প্রুফটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে মেমরি লেস কেন বলা হইতেছে? মেমরি লেস ওই যে ওই বললাম যে প্রিভিয়াস কোনো ডেটার উপরে ডিপেন্ড করে না, শুধুমাত্র টি এর উপরে ডিপেন্ড করতেছে, তাই বাকিগুলো বাদ। তো বাকিগুলো বাদ হয়ে যাওয়ার জন্য শুধুমাত্র t+1 টি এর উপরে ডিপেন্ড করে, দ্যাট ইজ ওয়াই মার্কভ